আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোর ব্যতিচার শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে এটি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 এবং 1980 ডিগ্রিতে, তবে এটা অনার্সে স্টুডেন্টদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। আলোর ব্যতিচার অধ্যায়ের জন্য আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতিটা জানি যে শক্তির সৃষ্টিও নেই, ধ্বংস নেই, মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। শক্তি সংরক্ষণশীলতা নীতি যেহেতু আমরা সবাই জানি, সেটাকে আগে লিখে নিব, ঠিক আছে। এরপরে আমরা প্রথমেই ধরে নিব যে ধরি একটা আলোকউৎস থেকে, একটি আলোক উৎস হতে নির্গত আলোক তরঙ্গের দুটি তরঙ্গ বিবেচনা করি। আমরা দুইটা দিয়ে কেন চিন্তা করতেছি, জাস্ট সিম্পল কেসে দুইটার জন্য যদি আমরা প্রমাণ করতে পারি শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, সুতরাং সেখানে অসংখ্য যদি তরঙ্গ থাকেও সেটার জন্য সেটা সত্য হবে, সেটাকে আমরা জেনারেল ফর্মে সেক্ষেত্রে বলতে পারি। সো প্রথমে আমরা ধরবো যে তারা বলতে এই দুইটি তরঙ্গ পর্দা বা কোনো একটা মিডিয়াম যেখানে উপর তারা যে হিট করবে সেই পর্দার উপর তারা সমদশায় মিলিত হয়। পর্দার উপর কোনো একটা বিন্দুতে তারা সমদশায় মিলিত হয়, কোনো বিন্দুতে সমদশায় মিলিত হয়। এখন আমাদের কাজ হচ্ছে এটা ধরে নেওয়া যে তরঙ্গগুলোর বিস্তার কি, তাই না? আবারও ধরি যে তরঙ্গগুলোর বিস্তৃতি তরঙ্গ দুটির প্রত্যেকটির বিস্তার, দুইটার মধ্যে প্রত্যেকটারই বিস্তার আমরা ধরে নিব এ। আপনারা বিস্তার নিয়ে জানেন ডেফিনেটলি, সো এটা নিয়ে আমি এখন আর বলবো না, যেহেতু আমাদের প্রমাণের উদ্দেশ্যটা ভিন্ন। সো ওইখানে যে লব্ধি বিস্তার, সুতরাং এই বিন্দুটাতে আমাদের লব্ধি বিস্তার হবে সিম্পলি 2a। ওই বিন্দুতে লব্ধি বিস্তার হবে সিম্পলি 2a, কারণ তারা সমদশায় মিলিত হয়, সুতরাং দুইটা একসাথে যোগ হয়ে যাবে, গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। আমরা এটা একটু ছবি এঁকে দেখাবো পরীক্ষায়। সো আমাদের একটা ধরেন যে আমরা যদি এখানে ছবি আঁকি, এখানে আমাদের দুইটা তরঙ্গ নিতে হবে এভাবে। লেটস সে প্রথমটা আমরা নিলাম এইরকমভাবে, এই ছবি তো বুঝেন, এই ছবিটা নিজের মতো আঁকলেই হবে, সমস্যা নাই। আরেকটা নিব এরকমভাবে, ব্যাস। তো এদের সমদশায় থাকাতে এরা মিলিত হবে। ওকে, এখানে একটু গ্যাপ হয়ে গেছে, বুঝতেই পারতেছেন, এই গ্যাপটা থাকবে না। তো এরা এই যে সমদশায় মিলিত হবে আর কি। তাহলে যেটা হবে যে এদের দুইজনের, এটা প্রথম তরঙ্গ আর এটা আমার দ্বিতীয় তরঙ্গ, আর এদের লব্ধি হবে ডাবল। ঠিক এখানে গিয়ে কাপা হাতে লিখতেছি, আচ্ছা এটা খুব একটা ভালো হয় নাই। সো আমরা ছবিটা কিন্তু আবার আঁকতেছি, যেহেতু একটু সমস্যা হয়েছে। দেখো আমি যেভাবে এখানে করেছি, এরকম ডটেড লাইন দিছি, তুমিও সেভাবেই দিবা, ঠিক আছে? এটার উপকার আছে, তাহলে ট্রেস করা যায় আসলে। সো এবার আমরা সুন্দর মতো এটা চেষ্টা করি আস্তে আস্তে করে কমপ্লিট করতে। তোমরা অবশ্যই এগুলো পেন্সিল দিয়ে করবা এবং পরীক্ষায় অবশ্যই চিত্র আঁকবা, ঠিক আছে? এখন দেখো একটা ব্যাপার বোঝো, এখানে বিস্তার এইটুকু এ, তাই না? এইটুকু এ, আবার এটাও এ, দুইটাই এ। আমরা এ ধরে নিছি আর কি, কমপ্লিকেশন যাতে না হয়। এই জিনিসটার বিস্তার 2a, এটা লব্ধি তরঙ্গ বিস্তার 2a। তাহলে তুমি এখানে বলবা এটা গঠনমূলক ব্যতিচার হয়, তাহলে লিখতে পারো চিত্র, এখানে কি হয়, গঠনমূলক ব্যতিচার, তাই না? সো এটা তো লিখলাম, বুঝতে পারলাম। তুমি চাইলে ধ্বংসাত্মক ব্যতিচারও লিখতে পারো এখন, তাই না? তাহলে লব্ধি বিস্তার হবে এখানে প্রত্যেকটার বিস্তার যেহেতু এ করে, লব্ধি এ যোগ এ মিলে হবে 2a। সিম্পলি এখানকার এ যোগ হয়ে হবে 2a। তোমরা এটা উপরিপাতন নীতি থেকে শিখছো যে এই দুইটা বিস্তার যোগ হয়ে হবে 2a। সো যাই হোক, এখন
আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু তরঙ্গের শক্তি বা প্রাবল্য যেটাই বলো সেটার বিস্তার, তরঙ্গের যেই শক্তি বা প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। আমি আবারও বলি, তরঙ্গের ক্ষেত্রে শক্তি বা প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। সুতরাং আমরা বলতে পারি, আমরা জানি সুতরাং উজ্জ্বল যে পট্টি আছে সেটার ক্ষেত্রে উজ্জ্বল পট্টির বা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, সোজা কথা, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তুমি বলতে পারো, ব্যতিচারের ক্ষেত্রে যেহেতু কি বললাম একটু আগে লিখছি আমরা, শক্তি বা প্রাবল্য যেটাই বলো সেটা হচ্ছে তোমার বিস্তারের বর্গের সমানুপাতিক। এই কথাটা তুমি লিখে ফেললা। তো যেহেতু এখানে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমাদের লব্ধি যে তরঙ্গ সেটার বিস্তার হয় হচ্ছে 2a, সুতরাং এটা হবে হচ্ছে 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার, এভাবে, ঠিক আছে। এটাকে একটু সাইডে চাপায় লিখি। সো এবার যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দেই তাহলে আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে। লেটস সে কনস্ট্যান্টটা হচ্ছে k, আর এখানে এটাকে বর্গ করলে হবে হচ্ছে 4a স্কোয়ার। সুতরাং এটা হবে k ইন্টু 4a স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা ইকুয়েশন নাম্বার 1 বলবো। সো সমানুপাতিক ধ্রুবক k এর কিন্তু পরিচয় দিয়ে দিছি। এখন আমরা অন্ধকার বিস্তার বা অন্ধকার পট্টির ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, লেটস সে অন্ধকার বিন্দু বা পট্টির ক্ষেত্রে অন্ধকার পট্টি বা যেটাকে আমরা বলি ধ্বংসাত্মক বিস্তার থেকে, ধ্বংসাত্মক ব্যতিচার, বিস্তার বলতেছি বারবার ভুলে, সরি, ব্যতিচারের জন্য যেহেতু ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আসলে একজন একজনকে ধ্বংস করে দিবে, সুতরাং লব্ধি বিস্তার সেখানে হবে হচ্ছে 0। বুঝতে পারছো? লব্ধি বিস্তার হবে হচ্ছে 0। আর যদি বিস্তারই 0 হয় সুতরাং সেখানে তোমার শক্তি কত হবে? হ্যাঁ, এই শক্তি কত হবে? শক্তি হবে হচ্ছে 0, কারণ বিস্তারিত 0, সুতরাং সেখানে শক্তিও হবে হচ্ছে 0। সো এই ব্যাপারটা আমরা আবার চিত্র এঁকে দেখাবো। সো আমরা এখানে প্রথমে যেটা করব, আমরা এখান থেকে একটা ছবি নিব, সেটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা বিপরীতধর্মী আরেকটা নিব যেটা এটার সাথে কমপ্লিটলি আউট অফ ফেজে আছে। 2 নাম্বার তরঙ্গ আঁকার যে ট্রিক সেটা হচ্ছে, এটা যেহেতু উপর থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে এভাবে নিচ থেকে শুরু হবে। সো বেসিক্যালি তুমি এখানে নিচ থেকে এভাবে স্টার্ট করবা, কইরে এভাবে দিবা, দেওয়ার পরে সেটা এভাবে গিয়ে হচ্ছে কমপ্লিট হবে, ঠিক আছে। সো এটা মোটামুটি একটা সুন্দর ছবি হইলে হবে, অত ভালো হইতে হবে এমন না। তো যাই হোক, এখন দেখো তোমার এই দুইটার যে ফলাফল লব্ধি সেটা কিন্তু কি হবে, সেটা জাস্ট ভ্যানিশ হয়ে একটা স্ট্রেট লাইন হয়ে যাবে, একজন একজনকে ভ্যানিশ করে দিবে। কারণ এই যে দেখো, এটা আমি একটু দেখাই, এটা যেদিকে এটা তার কিন্তু উল্টা দিকে, হ্যাঁ। সো একজন একজনকে কমপ্লিটলি ভ্যানিশ করে দিবে, এটা যেদিকে এটা তার উল্টা দিকে ভ্যানিশ করে দিবে। সো ডোন্ট ওয়ারি, যেহেতু একজন একজনকে ভ্যানিশ করে দিবে সুতরাং এটা লব্ধি হবে, লব্ধি বিস্তার হবে 0। দেখো কোনো বিস্তারই নেই, তরঙ্গই তো আর নাই। সো লব্ধি তরঙ্গ হচ্ছে তোমার 0 হয়ে যাবে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। সো এবার হচ্ছে আমরা গড় বের করব, হ্যাঁ, গড় শক্তি। সুতরাং এখন আমরা গড় শক্তি বের করব। গড় শক্তি কীভাবে বের করব? দেখো তোমার ধ্বংসাত্মকের ক্ষেত্রে আর যেটা সৃষ্টি হয় সেটার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই দুইটা তরঙ্গ দিয়ে যদি আমরা সৃষ্টি করি সেখানে আমাদের একটা এনার্জি পাই আমরা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু 4a স্কোয়ার, রাইট। সো এটা হবে হচ্ছে মূলত যদি হিসাব করো এটা হবে হচ্ছে 4a স্কোয়ার কে বা 4ka স্কোয়ার, যেটাই বলো, 4ka স্কোয়ার। আর আরেকটা যে এনার্জি সেটা হচ্ছে 0। সো দুইটা যোগ করে তুমি 2 দিয়ে ভাগ করে দিবা, যেহেতু দুইটা এনার্জি নিচ্ছ সো 2 দিয়ে ভাগ করবা, করলে এটা পাবা 2 ইন্টু কে ইন্টু এ স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে গড় শক্তি হচ্ছে a স্কোয়ারের সমানুপাতিক, কারণ এই 2k এটা তো আসলে কনস্ট্যান্ট, তোমরা জানোই। এখন তুমি বলতে পারো স্যার এটা দিয়ে আসলে কি প্রমাণ হইল? এখনও কিছু আসলে প্রমাণ করতে পারি নাই আমরা, কারণ আমরা আসলে প্রমাণ করছি যে দুইটা তরঙ্গ তারা যদি একসাথে সৃষ্টি হয়, মানে ধ্বংসাত্মক এবং গঠনমূলক অবস্থা তৈরি করে, তো সেক্ষেত্রে তাদের এনার্জি গঠনমূলক এবং ধ্বংসাত্মক মিলে তাদের যে এনার্জিটা সেটা গড়ে পাওয়া যায় হচ্ছে তোমার 2ka স্কোয়ার।
এখন ধরো তারা যদি একা একা থাকতো, হ্যাঁ একা একা, তারা একসাথে না, একা একা দুজনই মুভ করতো, সেক্ষেত্রে তাদের যে শক্তি, মোট শক্তি, সেটা কি আমাদের এই শক্তির সমান হবে কিনা। সো দুইটা তরঙ্গ একা থাকলে যেটি শক্তি পাওয়া যায়, নিশ্চয়ই তারা যদি একসাথে মিলিত হয় সেক্ষেত্রে তাদের শক্তিটা একই থাকা উচিত, তাদের শক্তি যেন কম বেশি না হয়ে যায়। সো এটা যদি দুইটা তরঙ্গ আলাদা আলাদাভাবে আসে, তাদের যে শক্তি সেটা হচ্ছে যেটা তারা একসাথে মিলিত হলেও তাদের শক্তিটা সেটাই হওয়া উচিত। তাহলে তুমি বলতে পারবা যে তারা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আদার দেন দ্যাট তুমি সেটা বলতে পারবা না। তো তারা যদি পৃথকভাবে অগ্রসর হতো তাহলে তো তাদের বিস্তার প্রত্যেকটা তরঙ্গের জন্য এ হতো, সেটা তুমি জানোই। শুরুতেই আমরা ধরে নিয়েছিলাম যে প্রতিটা তরঙ্গের বিস্তার কিন্তু এ। তুমি এখানে যদি খেয়াল করো, আমরা প্রত্যেকটা তরঙ্গের বিস্তার কিন্তু ছবিতে এ ধরে নিয়েছি, রাইট? সো তারা যদি পৃথকভাবেই, যদি তারা ধরো এখানেও একটু লিখে দিই, এটাও তো এ, যদি তারা পৃথকভাবেই তারা যদি চলতো তাহলে দুজনের তো মানে প্রত্যেকের আলাদা আলাদাভাবে বিস্তার হচ্ছে এ। এখন বিস্তার যদি এ হয়, সুতরাং প্রত্যেকের শক্তি হচ্ছে এ স্কোয়ার হবে, এটা আমরা জানি। প্রত্যেকের শক্তি হবে এ স্কোয়ার, বলতে হচ্ছে আসলে শক্তি সমানুপাতিক হবে এ স্কোয়ারের, তাই না? শক্তি সমানুপাতিক হবে হচ্ছে এ স্কোয়ার। লেটস কল ইট ই প্রাইম, হ্যাঁ, বা ধরো কোনো নামই দেওয়ার দরকার নেই। প্রত্যেকের শক্তি সমানুপাতিক হবে এ স্কোয়ারের, কারণ শক্তি হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। এখন প্রত্যেকের শক্তি এটা, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, আমরা এখানে প্রত্যেকের শক্তির জায়গায়, আচ্ছা এটা একটা নাম দিয়ে দিই, লেটস কল ইট, আপাতত ই বলি, কে ইন্টু এ স্কোয়ার, যেখানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে প্রত্যেকের শক্তি এটা, তাহলে দুজনের মোট শক্তি, দুটি তরঙ্গের মোট শক্তি কত? মোট শক্তি বলতে এখানে কিন্তু দুজন কিন্তু আলাদা আলাদাভাবে চলতেছে, বাট আলাদা আলাদাভাবে চললেও দুইটা তরঙ্গ, তাদেরকে একটা সিস্টেমের মধ্যে ভাবো না, তারা দুইজন মিলে একটা সিস্টেম। তাহলে ব্যাপারটা হচ্ছে তারা দুইজন আলাদা আলাদাভাবে তাদের শক্তি কত, মোট যদি যোগ করো, আর যদি তারা একসাথে মিলিত হইতো তাহলে তাদের মোট শক্তি কত, সেটা কিন্তু অলরেডি আমরা হিসাব করে ফেলছি। তারা যদি একসাথে মিলিত হইতো তাহলে তাদের মোট শক্তি হইতো হচ্ছে তোমার 2K A স্কোয়ার। মোট শক্তি বলতে সেক্ষেত্রে গড় শক্তি কী বোঝায়? সুতরাং দুটি তরঙ্গের একত্রে শক্তি, এটাকে আমরা একটা কাজ করি, এটার নাম দিলাম লেটস সে ই প্রাইম, আর এটার একটা কাজ করি, এটাকে E1 দিই। জাস্ট মানে দিলে যেটা মন চায় দিছি, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে দুজনে একত্রে মোট শক্তি হচ্ছে কে এ স্কোয়ার প্লাস, যেহেতু দুজনেরই বিস্তার সেম, তাদের শক্তিও এখানে দুজনেরই কে এ স্কোয়ারই হবে, যোগ করলে হবে হচ্ছে 2K A স্কোয়ার, যেটা নিজেও আসলে তুমি দেখতেই পাচ্ছ, যেটা নিজেও আসলে কার সমানুপাতিক? এ স্কোয়ারের সমানুপাতিক, তাই না? এ স্কোয়ারের সমানুপাতিক। তো ভাই এখান থেকে তো তুমি বলতে পারতেছো, আচ্ছা ঠিক আছে, তাদের আলাদা আলাদাভাবে তাদের মোট শক্তি হচ্ছে 2K A স্কোয়ার। সো তাদের আলাদা আলাদাভাবে মোট শক্তি হচ্ছে কত? 2K A স্কোয়ার। লেটস সে আমি একটা ডিফারেন্ট একটা কালার দিয়ে একটু দেখাই দিই তোমাকে। তাদের আলাদাভাবে মোট শক্তি হচ্ছে কত? মোট শক্তি হচ্ছে 2K A স্কোয়ার। ওকে, সো তাদের আলাদাভাবে মোট শক্তি, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তারা যদি একসাথে ইন্টারাকশন করতো একজনের সাথে আরেকজন, সেক্ষেত্রে তাদের মোট শক্তি হচ্ছে তোমার এই যে একটা, সরি এই লাইনটা না, এটা, সেটা হচ্ছে 2K স্কোয়ার। সো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সো 1 এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি বলতে পারো যে 1 এবং 2 নম্বর থেকে তুমি বলতে পারো, আচ্ছা এই গড় শক্তিকে কিছু নাম দেওয়ার দরকার আছে না? দরকার নেই, ফাইন, ঠিক আছে। সো 1 নম্বর এবং 2 নম্বর থেকে তুমি বলতে পারো যে কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না এখানে শক্তির, রাইট? এখানে যা এখন 2 নম্বর ইকুয়েশনে কিন্তু এক্স্যাক্টলি তাই। সুতরাং আমাদের যে শক্তি নিত্যতার সূত্র, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। সো 1 ও 2 নং সমীকরণ থেকে বলা যায়, 2 নং সমীকরণ থেকে বলা যায় কি বলা যায়, যে আলোর ব্যতিচার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। সংরক্ষণশীলতা, এখানে একটা কথা বলার দরকার ছিল যে 1 ও 2 নং সমীকরণ থেকে বলা যায় আগের ও পরের শক্তি যেহেতু সমান, তাই আলোর ব্যতিচার শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। আমি চেষ্টা করি সবসময় যেভাবে ব্যাখ্যা করতে এমনভাবে লিখে দিতে, যাতে পরীক্ষায় এটা তুমি যদি লেখো ইনশাআল্লাহ যাতে ফুল মার্ক পাও, এবং চিত্র সহকারে যেটাতে আছে আমি সেটাই আঁকার চেষ্টা করি। সো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমার পেইড কোর্স আছে, সেগুলোতে তোমরা চাইলে জয়েন করতে পারো। সেই পেইড কোর্সগুলোতে জয়েন করতে আমার যে নাম্বার, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে তুমি নক করতে পারো 0185101243 এই নাম্বারে। আমি একটু লিখে দিচ্ছি 0185101243 এই নাম্বারে। ভালো থাকবে।